জিডি স্পোর্টসের এবারের বিশ্বকাপ আয়োজনে মোটামুটি সবগুলো ইয়েতেই আলোচনা বিশ্লেষণ করার সৌভাগ্য আমার হয়েছে। আমাদের এখানে এইখানে আপনি বসে আছেন কিংবা আমি বসে আছি, এখানে অনেকেই এসছেন, অনেকের অনেক ধরনের প্রেডিকশন অনেক দল নিয়েছিল। রাইট। কিন্তু প্রত্যেকেই একটা জায়গায় কিন্তু একমত ছিল যে এবারের ওয়ার্ল্ড কাপে দুটি দল সবচেয়ে বেশি মানে স্ট্রেংথ নিয়ে এসছে, যদিও তাদের খেলা আপনাকে খুব একটা নাড়া দিতে নাও পারে। যদি ডিপলি চিন্তা করা হয় তাহলে এই দুইটা দলের ডেপথ খুব ভালো, ওখানেও খুব বড় কোনো তারকা আছে সেটা বলা যাবে না। ধরেন একজন মেসি নেই কিংবা ধরেন একজন এমবাপ্পে নেই, কিন্তু যেটা আছে একটা টিম আছে। সেই দল দুটোর নাম হচ্ছে গিয়ে স্পেন এবং পর্তুগাল। এই দুটি দলের ম্যাচ এগিয়ে রাখাটা কাউকে বোধহয় একটু কঠিন। তারপর আমার কাছে মনে হয় যে আমি স্পেনকে এগিয়ে রাখবো। কারণ রিজনটা হচ্ছে ওদের টিমের যে একটা কম্বিনেশন আছে এবং ওদের যে টিকি টাকা ফুটবলের যে প্র্যাকটিসটা বা কম্বিনেশনটা, এবং দুই সাইডে উইলিয়ামসটা যদি আমার কাছে মনে হয় যে একটা দুর্বলতা এই মুহূর্তে কাজ করছে। ওদের যদি উইলিয়ামসটা খেলতে পারতো হয়তো লামিন ইয়ামাল এই সেট থেকে, এবং স্কিলফুল প্লেয়ার দরকার হয় এইসব জায়গায়, বিশেষ করে এই ধরনের খেলাগুলোতে দুই সাইড থেকে যখন আপনার ইন্ডিভিজুয়াল কিছু কারিশমার প্রয়োজন হয়, তো এই ধরনের প্লেয়ার আসলে আমার কাছে মনে হয় যে উইলিয়ামস এবং লামিন ইয়ামাল, যেটা আমার কাছে মনে হয় যে পর্তুগালের চাইতে এই জায়গাটায় একটু অ্যাডভান্টেজে আছে আমার কাছে মনে হচ্ছে। এবং অলমোস্ট ফিরে এসেছে, মোটামুটি ভালো করছে, ভালো প্লেয়ার নিঃসন্দেহে। লাস্ট ম্যাচ খেলেছেন, ও মাঝখানে ইনজুরিতে বোধহয় খেলতে পারেনি। তো সেই ক্ষেত্রে এখন মনে হচ্ছে যে এই মুহূর্তে আর কি টোটাল এই দিক থেকে আমি কিছুটা এগিয়ে রাখবো স্পেনকে। স্পেনের তো মোটামুটি একটা চেনা ফরমেশন থাকি, 4-3-3। এমএল ডান থেকে খেলবে, বাম থেকে ডানে, তার পেছনে ওলমো খেলবে, তারপরে পেদ্রি আছে, রদ্রি আছে মিডফিল্ডে, আর ওয়ারজাবাল সে তো হচ্ছে লাস্ট ম্যাচে গোলও করেছে, ভালো একটা শেপে আছে। বায়েনা দারুণ ফর্মে আছে। আর তাদের ডিফেন্স লাইন নিয়ে না বললেই নয়। সেই জায়গায় পর্তুগালের আসলে স্ট্রেংথটা কোন জায়গায়? ওদের স্ট্রেংথটা কি আসলে হচ্ছে গিয়ে অ্যাটাকিং মিড? ওদের অ্যাটাকিং মিডটা ভালো, লেবারিয়াস, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং ওদের আমার কাছে মনে হচ্ছে টিমের ভেতরেও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তবে ওদের কাছে আমার কাছে একটু মনে হয় যে কিছুটা দুর্বলতা ফিনিশিংয়ে গিয়ে, কিছুটা দুর্বলতা আমার কাছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলে মানে রবার্তো মার্টিনেজ কোন মেজাজে খেলাচ্ছেন? তিনি আসলে খুব বেশি রান মেক করছেন না, তিনি খুব বেশি বক্সের আশেপাশেও ঘোরাফেরা করছেন সেটাও বলা যাবে না। আবার যখন বল মানে পজিশনিং ফুটবলটা হচ্ছে গিয়ে তিনি খুব বেশি ক্যারি করছেন মনে হয়। স্পেনের মতো এত শক্তিশালী একটা দলের বিপক্ষে এই ইফেকশনটা কি আসলে খুব বেশি পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে দলের জন্য? আসলে একটা টিমের একটা কোচের একটা স্ট্র্যাটেজি থাকে। আমার কাছে মনে হয় যেমন রোনালদো এজেড প্লেয়ার, বাট তারপরেও কিন্তু ও কিছুটা লেবার দেয়, যেটা কিন্তু মেসির আরও কম। তো এক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় আর কি, যেমন আমার কাছে আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে এবং পর্তুগালের খেলা দেখে মনে হয়েছে যেমন মেসি রোনালদো এর একটা ব্র্যান্ড হয়ে গেছে। এটা অপোনেন্টের জন্য একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে, এবং ওদের যে এক্সপিরিয়েন্সটা আছে এবং ওদের যে পজিশন সেন্সগুলো আছে এবং ওদের ফিনিশিংয়ের যে দক্ষতাগুলো আছে, মূলত কোচরা এই জিনিসটাকে কাজে লাগাইতে চায় এবং এই জিনিসটাকে কাজে লাগিয়েই কিন্তু ওরা এই কাজটা করতে চায়। যেমন আপনি আর্জেন্টিনার ক্ষেত্রে আমি বলবো 100% সফল কোচ, কারণ আর্জেন্টিনা দেখা যাচ্ছে যে মেসির যে এফোর্ট দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে, ওরা যদি একটা ফ্রেশ প্লেয়ার 100 হয়, মেসির 60। তো এই 60 আর 100-এর যে ডিফারেন্সটা আছে, এইটাকে কিভাবে কভার করছে মেসির টিমমেটরা? তারা প্রচণ্ড লেবারিয়াস একটা টিম দাঁড় করিয়েছে মেসির, এই কারণে মেসিকে মাথায় রেখে, মেসিকে প্ল্যান করেই, এবং কোচ কিন্তু সেই জায়গাটায় সফল। এরই মধ্যে মেসি 7 গোল করে ফেলছে। তো এটা আমি বলবো সফলতার একটা, আর্জেন্টিনা টিমের কিন্তু অন্যদের স্কোর ওইভাবে আসছে না। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেসিকে দিই, কারণ মেসির এই বুদ্ধিটাকে, মেসির আপনার এক্সপিরিয়েন্সটাকে, মেসির আপনার কি বলি স্কিলটাকে, মেসির সেন্সটাকে, এই জিনিসগুলোকে, এবং অপোনেন্টের উপরে মেসি যে একটা থ্রেট, এটাকে কাজে লাগাচ্ছে। মেসি দেখেন এফোর্ট দিচ্ছে কখন 60 মিনিট 70 মিনিট পরে যে এফোর্ট দিচ্ছে, যখন 70 মিনিটস খেলার পরে অপোনেন্ট টিমের প্লেয়াররা আপনার তার লেভেলে নেমে আসছে,
তাদের স্ট্রেংথ স্ট্যামিনা এগুলো যখন তার লেভেলে নেমে আসছে তখন কিন্তু মেসি এফোর্ট দেওয়া শুরু করছে। রাইট। তার আগ পর্যন্ত কিন্তু ও শুধু পজিশনগুলো নিচ্ছে এবং মানে সুন্দর পজিশনে থাকার চেষ্টা করছে, এবং যেখান থেকে হয়তো শুটিং করে হয়তো একটা ভালো বল তৈরি করে এই জায়গাগুলোই ও চান্সটা নেওয়ার চেষ্টা করছে। ক্রিস্টিয়ানো রোনালদো যেই ম্যাচে জোড়া গোল করলো, আপনি যদি দেখেন দুইটাই কিন্তু খুব একটা ক্রুশাল পজিশন থেকে তিনি গোল করেছেন। যেটা বললেন যে মেসির পিছনে হয়তো বা মেসি যে পজিশনে খেলছে সে তার পেছনে ম্যাকঅ্যালিস্টার এবং ডি পল তাকে যে সাপোর্টটা দিচ্ছে এবং তাদের যে ক্ষিপ্রতা, গতি, ফিজিক্যাল অ্যাডভান্টেজ সেটা মেসিকে অনেক কিছু সহজ করে দিচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায় এই জায়গাটা কি ঘটছে কিনা, যদি আপনি ব্রুনো ফার্নান্দেসের কথা বলেন, সে পেছন থেকে কিছুটা এখানে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার মেসিকে যেভাবে সাপোর্ট দিচ্ছে সেই সাপোর্টটা রোনালদো এই মুহূর্তে পারছে না, এবং রোনালদো ওর টিমের ভিতরে ও একটা লেবারিয়াস প্লেয়ার হিসেবেই খেলতে হচ্ছে, ওকে ওই এফোর্টটাই কিন্তু এখনও দিতে হচ্ছে যে এফোর্টটা মেসিকে দিতে হচ্ছে না। তো এবং সেই জায়গাটা, এবং রোনালদো কিন্তু এখনও সেই এফোর্টটা দেওয়ার হয়তো ওই লেভেলে নাই, যেমন এফোর্টটা যদি একটু কম হতো তো ওর পারফেকশনটা আরও ভালো হতো, ওর ফিনিশিংগুলো আরও হয়তো ভালো হতো। তো ব্যাপারগুলো কিন্তু টায়ার্ডনেসের উপরও অনেক কিছু ডিপেন্ড করে, বয়স 41 যতটুকু। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওকে যদি আরেকটু সাপোর্ট দিত তাহলে ফিনিশিং এর জায়গাটা থেকে রোনালদো থেকে আরো বেটার কিছু পাওয়া যেত। প্রেডিকশন এখানে আমার কাছে মনে হচ্ছে স্পেন 2, পর্তুগাল 1। আমার কাছে মনে হয় ম্যাচটা যদি ফার্স্ট 90 মিনিটে শেষ হয় তাহলে পর্তুগাল এখানে উইন করে বের হবে। যদি ম্যাচটা হচ্ছে কি এক্সট্রা টাইমে যায় তাহলে সেখানে স্পেন উইন করে বের হবে। যদি পেনাল্টিতে যায় তাহলে এখানে পর্তুগাল বেরিয়ে যাবে। এটার অনেকগুলো রিজন আছে। আমি যদিও এবারের পর্তুগাল নিয়ে বাজি ধরতে রাজি। পর্তুগালের দলটার খেলা এখন পর্যন্ত আপনাকে মন ভরাতে পারবে না, সেটা যেমন সত্য, ঠিক তেমনি এই পর্তুগালে আপনি অনেকগুলা ফুটবলার আছেন, ধরেন আপনি ভিতিনহার কথাই বলেন কিংবা নেতোর কথাই বলেন, মানে ব্রুনো ফার্নান্দেসের কথা তো আর না বললেই না। আপনি যদি দেখেন যে হচ্ছে গিয়ে এদের ট্রানজেকশনাল ক্ষমতা, আপনি অন্যান্য এখনকার যে দলগুলো আছে সেই দলগুলোর, বড় দলগুলোর একদম কাছাকাছি। আপনি ধরেন আর্জেন্টিনা বাদ দেন, আপনি ইংল্যান্ড দলের ডেপটা দেখেন, আপনি মরক্কো দলের ডেপ দেখেন, খুব বড় ফুটবলার নেই, কিন্তু তারা আসলে প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে কিন্তু দেখিয়ে দিয়েছে তাদের মিডফিল্ড আসলে কতটা ভয়ঙ্কর। তো পর্তুগালের মিডফিল্ড আসলে এইরকম একটা কিছু, হয়তো তারা ওই জায়গাটা কিংবা ওই ধরনের ইফেকশন ওপেন ফুটবলে দেখাতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা যেহেতু ওপেন হবে, ফুটবলাররা একদম আমার মনে হয় পর্তুগাল কোচ ওপেন করে দিবে যে হ্যাঁ তোমাদের মতো তোমরা খেলো, এই ফরমেশন এবার তোমাদের মতো তোমরা। সেইটা একটা ব্যাপার, কোচের যদি বাইন্ডিংস থাকে প্লেয়াররা তাহলে কিন্তু তাদের সর্বোচ্চ জিনিসটা দেখাতে পারে না, মানে এটা একটা ব্যাপার আছে। তবে এইটা কিন্তু টোটাল টিমের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কিছু নির্দিষ্ট প্লেয়ারের জন্য কোচরা সাধারণত এটা ওপেন করে দেয়, যে ফ্রিডম দিয়ে দেয় যে তুমি এইভাবে খেলো। যেমন প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম কিছু প্লেয়ার থাকে যাদেরকে একেবারেই কোচ ফ্রিডম দিয়ে দেয় যে তোমার এটা, এবং তাদের কাছ থেকে কিন্তু বেটার কিছু পাওয়া যায়, এবং যারা ভালো প্লেয়ার তাদের কাছ থেকে জিনিসটা পাওয়া যায়। তো আমার কাছে মনে হয় যে এই এতটা ফ্রিডম বোধহয় পর্তুগাল টিমের কোচ প্লেয়ারদেরকে দেয়নি। সো যার কারণে হয়তো ইন্ডিভিজুয়াল ফুটবলের ক্ষেত্রে এটা একটা প্রবলেম। তবে অ্যাজ এ হোল টিম হিসেবে পর্তুগালটা মানে ফাইট করার মতন একটা টিম। পর্তুগালের প্রেডিকশন যেটা বললেন, আপনি বলছেন হচ্ছে গিয়ে স্পেন জিতবে। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটা কফিবাজি ধরাই যায়, এই ম্যাচ পর্তুগাল জিতবে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমরা পর্তুগাল এবং স্পেন দুই দল ভালো ফুটবল উপহার দেখ, এটাই হচ্ছে কি আমাদের বেসিক্যালি চাওয়া।